অজানা গন্তব্যে হাজার হাজার ফিলিস্তিনির চোখে মুখে বাঁচার আকুতি। ইসরায়েলি হুমকিতে ঘরবাড়ি ছেড়ে মানবেতর জীবন কাটাচ্ছে হাজারো পরিবার। নতুন বিমানবাহী রণতরী থেকে চীনের সফল যুদ্ধ বিমান পরীক্ষা। বিশ্ব শক্তি হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল চীন। ভারতীয়দের বিদেশি পণ্য ব্যবহার না করার আহ্বান জানালেন নরেন্দ্র মোদি। মার্কিন শুল্ক চাপের মুখে দেশীয় পণ্য ব্যবহারে জোর দিচ্ছে ভারত। ইসরায়েলের হুমকি এবং যুদ্ধের ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বাঁচতে গাজা শহরের বাসিন্দারা গাড়ি, ট্রাক, ঠেলাগাড়ি বা পায়ে হেঁটে নিজেদের বাড়িঘর ছাড়ছে। ইসরায়েলের দেওয়া নির্দেশের পর তারা এই কঠিন যাত্রায় নামতে বাধ্য হয়েছে। কিন্তু এই যাত্রার পথ অনেক কঠিন, কারণ যাতায়াত খরচ অনেক বেশি। গাজা শহর থেকে বেরিয়ে যাওয়ার জন্য গাড়ি ভাড়া কমপক্ষে 2500 শেকেল বা প্রায় ৭৫,০০০ টাকা, যা অনেকের পক্ষে দেওয়া অসম্ভব। তাই যাদের টাকা নেই তারা বাধ্য হয়ে পায়ে হেঁটে রওনা দিয়েছেন অথবা অন্য কোনো উপায়ের জন্য অপেক্ষা করছেন। পরিবারের 10 জন সদস্যকে নিয়ে পালাচ্ছেন হিশাম দালুল। তিনি বলেন তারা সমাধান খুঁজছেন। আমরা এখান থেকে বের হওয়ার আশাও করিনি, কারণ আমাদের কাছে এত টাকার ব্যবস্থা নেই। তার পরিবার এখন বাড়িঘর ছেড়ে যাওয়ার জন্য একটা সমাধান খুঁজছে। যারা কোনোভাবে যাতায়াত ব্যবস্থা করতে পেরেছে তাদেরও অনেক সমস্যা হচ্ছে। রাস্তায় গাড়ির অনেক ভিড় আর তেল এবং মেরামতের খরচ অনেক বেড়ে গেছে। গাজা শহরের শেখ রাদওয়ান থেকে বাস্তুচ্যুত ফিলিস্তিনি মহিলা সাদা হুদহুদ তার বাচ্চাদের নিয়ে রাস্তায় নেমেছেন। আমার অধিকার আছে নিরাপদ স্থানে পালিয়ে যাবার, কিন্তু আমি তার খরচ বহন করতে পারছি না। তাই আমি গাজা শহরের নাফেক এলাকা থেকে হেঁটে এখানে এসেছি। আমি এবং আমার বাচ্চারা পায়ে হেঁটে রাস্তায় নেমে পড়েছি। 58 বছর বয়সী বাস্তুচ্যুত ফিলিস্তিনি নারী হুসাম দালুল পায়ে হেঁটে দক্ষিণ গাজায় পালিয়ে যাচ্ছেন, কারণ তার কাছে গাড়ি ভাড়া দেওয়ার মতো কোনো টাকা নেই। আমরা কোনো জায়গা খুঁজতে যাইনি এবং আমাদের যানবাহনে যাওয়ার কোনো আশাও নেই, কারণ আমাদের কাছে ভ্রমণের জন্য টাকা নেই। ইসরায়েলের সামরিক বাহিনী অনুমান করছে যে সেপ্টেম্বর মাস থেকে 4,50,000-এর বেশি মানুষ গাজা শহর ছেড়েছে, কিন্তু হামাস এই সংখ্যা মানছে না। হামাস দাবি করছে 3 লক্ষেরও কম মানুষ শহর ছেড়েছে এবং প্রায় 9 লক্ষ মানুষ এখনও সেখানেই আছে। এই যুদ্ধ শুরু হয়েছিল 7 অক্টোবর, যখন হামাসের হামলার কারণে ইসরায়েলে 1200 জন মারা যান এবং 251 জনকে বন্দী করা হয়। চীন তাদের নতুন বিমানবাহী রণতরী ফুজিয়ানে অত্যাধুনিক যুদ্ধ বিমান উড্ডয়ন ও অবতরণের সফল পরীক্ষা চালিয়েছে। গত 22 সেপ্টেম্বর সোমবার চীনা নৌবাহিনী জানিয়েছে তাদের J-15T, J-35 এবং কোংজিং 600 নামের যুদ্ধ বিমানগুলো এই রণতরী থেকে প্রথমবারের মতো সফলভাবে উড্ডয়ন ও অবতরণ করেছে। এই সাফল্য চীনের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে প্রমাণিত হয়েছে যে তাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি এই রণতরীতে অত্যাধুনিক ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপল্ট সিস্টেম পুরোপুরি কার্যকর। ক্যাটাপল্ট হলো এমন একটি পদ্ধতি যা যুদ্ধ বিমানকে খুব দ্রুত রানওয়ে থেকে উড়তে সাহায্য করে। এর আগে চীন অন্য ধরনের পদ্ধতি ব্যবহার করত। ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপল্ট শক্তিশালী বৈদ্যুতিক চুম্বকীয় শক্তি ব্যবহার করে বিমানকে খুব দ্রুত গতিতে রানওয়ে থেকে ধাক্কা দিয়ে আকাশে পাঠায়। সাধারণ ক্যাটাপল্ট সিস্টেমে স্টিম এবং বাষ্পের শক্তি ব্যবহার করা হয়। এই নতুন যুদ্ধ বিমানগুলো গত 3রা সেপ্টেম্বর চীনের বিজয় দিবসের কুচকাওয়াজে দেখানো হয়েছিল। চীনের নৌবাহিনী জানিয়েছে এই সফল পরীক্ষার ফলে ফুজিয়ান রণতরীটি এখন সম্পূর্ণভাবে যুদ্ধ পরিচালনার জন্য প্রস্তুত। এর মাধ্যমে চীনা নৌবাহিনী ধীরে ধীরে নিজেদেরকে আরও শক্তিশালী করে তুলছে। গত কয়েক বছরে চীনের নৌবাহিনীর যুদ্ধ বিমানের সক্ষমতা অনেক বেড়েছে। তারা এখন শুধু উড়তেই পারে না, বরং যুদ্ধে অংশ নেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত। চীন এখন নিজেদেরকে বিশ্বের অন্যতম শক্তিশালী নৌবাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে। কিছুতেই যেন যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের চাপ সামলাতে পারছেন না ভারতীয় ব্যবসায়ীরা, আর তাই ভারতীয়দের বিদেশি পণ্য ব্যবহার ত্যাগ করে দেশীয় পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 21 সেপ্টেম্বর একটি ভিডিও বার্তায় জাতির উদ্দেশ্যে মোদি বলেন, দৈনন্দিন জীবনে বিদেশি পণ্যের ব্যবহার থেকে জাতিকে যথাসম্ভব বিরত থাকতে হবে। তার মতে ভারতীয়দের এমন পণ্য কেনা উচিত যা ভারতেই তৈরি হয়েছে। আমরা জেনে বা না জেনে প্রতিদিন অনেক বিদেশি পণ্য ব্যবহার করি। আমাদের পকেটে যে চিরুনি থাকে সেটাও দেশি না বিদেশি আমরা তা জানি না। আমাদের এটা থেকে মুক্তি পেতে হবে
আমরা সেই জিনিসপত্র কিনব যা ভারতে তৈরি হয়। ভিডিও বার্তায় মোদি শুধুমাত্র সাধারণ মানুষকেই নয়, ব্যবসায়ীদেরও দেশীয় পণ্য বিক্রির ওপর নজর দিতে বলেছেন। তার মতে এটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াবে এবং ক্ষুদ্র শিল্পগুলোকে আরও শক্তিশালী করবে। দেশের পণ্য যেন আন্তর্জাতিক বাজারে গুণগত মানের জন্য পরিচিতি পায়, সেদিকেও জোর দিতে বলেন মোদি। ভারতীয় এই প্রধানমন্ত্রী মনে করেন, এ ধরনের সংস্কার ভারতের উন্নয়নের ধারাকে আরও গতি দেবে, বাণিজ্য সহজ করবে এবং প্রতিটি রাজ্যকে উন্নয়নের সমান সুযোগ করে দেবে। আমাদের ক্ষুদ্র শিল্পের তৈরি পণ্যগুলো যেন সব আন্তর্জাতিক মানদণ্ডে সেরা হয়, সেরাদের মধ্যেও সেরা। আমাদের তৈরি পণ্যগুলো যেন গর্বের সঙ্গে সারা বিশ্বে সেরা মানদণ্ড পার করতে পারে। আমাদের পণ্যের গুণগত মান যেন ভারতের পরিচয় হয়ে ওঠে এবং ভারতের সম্মান বাড়ায়। আমাদের এই লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর 50% শুল্ক আরোপ করার পরই মোদি স্বদেশী বা ভারতে তৈরি পণ্য ব্যবহারের ওপর জোর দেন। এর প্রতিবাদে তার সমর্থকরাও ম্যাকডোনাল্ডস, পেপসি এবং অ্যাপেলের মতো জনপ্রিয় আমেরিকান ব্র্যান্ড বয়কট করার প্রচার শুরু করেছেন। ভারতের 1.4 বিলিয়ন জনসংখ্যার বিশাল বাজার আমেরিকান কনজিউমার গুডসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব পণ্য প্রায় Amazon.com-এর মতো আমেরিকান অনলাইন প্ল্যাটফর্ম থেকে কেনা হয় এবং বহু বছর ধরে তা ছোট শহরগুলোতে ছড়িয়ে পড়েছে। যাত্রীবাহী বিমানে ঢুকে পড়ে ছোট্ট ইঁদুর, কেবিনের ভেতরে শুরু হয়ে যায় তার দৌরাত্ম্য, আর তাতেই বাধে যত সব বিপত্তি। বিমান উড্ডয়নের আগ মুহূর্তে সব যাত্রীকে নিরাপদে নামিয়ে রীতিমতো চালানো হয় ইঁদুর খোঁজার অভিযান। শেষমেশ নির্ধারিত সময়ের 3 ঘন্টা পরে বিমানটি রওনা দেয় তার গন্তব্যে। সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশের কানপুরে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঘটে উদ্ভট এই ঘটনা। 22 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এসব তথ্য জানায় ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। সংবাদ মাধ্যমটি বলছে, সেদিন দুপুর 2:55 কানপুর থেকে দিল্লির উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল ফ্লাইটটির। যাত্রীরা বোর্ডিং সম্পন্ন করার পর কেবিনে ইঁদুরকে দৌড়াদৌড়ি করতে দেখেন। সে সময় এয়ারলাইন্সের কর্মীরা বিষয়টি সম্পর্কে নিশ্চিত হয়ে সঙ্গে সঙ্গে যাত্রীদের নামিয়ে বিমানে ইঁদুর অনুসন্ধানের অভিযান চালান। এতে 3 ঘন্টা দেরিতে বিমানটি উড্ডয়ন করায় ভোগান্তিতে পড়েন 140 জন যাত্রী ও বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে অভিযান চালিয়ে ইঁদুরটি খুঁজে বের করা হয় কিনা তা নিয়ে নির্দিষ্ট করে কোনো তথ্য উল্লেখ করা হয়নি এনডিটিভির প্রতিবেদনটিতে। এ বিষয়ে কানপুর বিমানবন্দরের গণমাধ্যম কর্মকর্তা বিবেক সিং জানান, বিমানে ইঁদুর দেখা যাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে যাত্রীদের নামিয়ে আনা হয়েছিল। বিমানের ভেতরকার নিয়ন্ত্রিত এবং সংবেদনশীল পরিবেশে কোনো প্রাণীর উপস্থিতি গুরুতর নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। ইঁদুর বা এই ধরনের রডেন্ট প্রজাতির প্রাণী সাধারণত বিমানের ক্রুশিয়াল ইলেকট্রনিক্স ওয়্যারিং এবং ফ্লাইট কন্ট্রোল সিস্টেমের অপটিক্যাল ফাইবার কেবল কেটে ফেলতে পারে। এ ধরনের ক্ষতি উড্ডয়নকালে নেভিগেশন ত্রুটি বা কমিউনিকেশন ব্রেকডাউনের মতো মারাত্মক দুর্ঘটনাও ঘটাতে সক্ষম। উপরন্তু রডেন্টরা কেবিনের ইনসুলেশন ম্যাটেরিয়াল নষ্ট করে বিমানের ইন্টিগ্রিটি হ্রাস করতে পারে। আন্তর্জাতিক এভিয়েশন রেগুলেশন অনুযায়ী এ ধরনের ঝুঁকির কারণে কোনো এয়ারক্রাফটকে গ্রাউন্ডেড করে সম্পূর্ণ তল্লাশি চালানো আবশ্যিক, যাতে যাত্রীদের এবং প্লেনের অপারেশনাল নিরাপত্তা নিশ্চিত করা যায়। ভয়াবহ হামলায় কেঁপে উঠল পুরো শহর। শুধু রাতের আধারেই নয়, দিনের আলোতেও শহরের বুকে আঘাত হানে ক্ষেপণাস্ত্র। মুহূর্তেই ছড়িয়ে পড়ে কালো ধোঁয়ার কুণ্ডলী, আর জনমনে দেখা দেয় নতুন আতঙ্ক। 20 সেপ্টেম্বর এমন ভয়াবহ হামলার ঘটনা ঘটে ইউক্রেনের দক্ষিণ মধ্য অঞ্চলের দিনিপ্র শহরে। সেই হামলায় অন্তত 3 জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর সূত্র ধরে হামলার স্থান ও তারিখ যাচাই করে বার্তা সংস্থা রয়টার্স। ভিডিওতে দেখা যায় আকাশ চিরে শহরের ওপর তেড়ে আসছে একটি ক্ষেপণাস্ত্র। এরপরই সেটি আঘাত হানে দানিপ্রোর একটি আবাসিক এলাকায়, আর নিমেষেই পুরো জায়গাটি পরিণত হয় অগ্নিগোলকে। ক্যামেরায় ধরা পড়ে সেই ভয়াবহ মুহূর্ত, যেখানে দেখা যায় ধ্বংসস্তূপের ওপর থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশের দিকে উঠছে। হামলার পরপরই ঘটনাস্থলে পৌঁছে যায় উদ্ধারকারী দল। আহতদের দ্রুত চিকিৎসা সেবা দেওয়া হয় এবং জ্বলন্ত অ্যাপার্টমেন্ট ভবনগুলো থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। ধ্বংসস্তূপের মাঝে দমকল বাহিনী ও উদ্ধারকর্মীরা
রাত দিন কাজ করেন। হামলায় আবাসিক ভবনগুলোর ছাদ ভেঙে চুরমার হয়ে যায় এবং বহু গাড়িও ভেঙে দুমড়ে মুচড়ে যায়। বিকট শব্দে আমার ঘুম ভেঙে গিয়েছিল, জানালার কাঁচ ভেঙে আমার উপর আছড়ে পড়েছিল। আমি কোনো মতে আমার সন্তানকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসি, ওর গায়েও কাঁচ লেগেছিল। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন হামলা শুরুর পর থেকেই যুদ্ধ বন্ধের জন্য কূটনৈতিক প্রচেষ্টা চলছে, কিন্তু বারবার ভেস্তে যাচ্ছে সেই প্রচেষ্টা। এমন পরিস্থিতিতে সাম্প্রতিক মাসগুলোতে উভয় পক্ষই হামলা আরও তীব্র করেছে, যার ফলে বেসামরিক নাগরিক ও স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই হামলাগুলো যুদ্ধের মোড় ঘোরানোর চেয়ে প্রতিপক্ষকে চাপে রাখার কৌশল হিসেবেই বেশি ব্যবহৃত হচ্ছে। তবে এর ভুক্তভোগী হচ্ছেন সাধারণ মানুষ, যারা প্রতিদিন মৃত্যু এবং ধ্বংসের ভয়াবহতা নিয়ে জীবনযাপন করছেন। চলমান এই সংকটের শেষ কোথায় তা নিয়ে সন্দিহান সমর বিশ্লেষকেরা। ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে ইতালির উত্তরাঞ্চল। বন্যার্তদের উদ্ধারে ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার এবং উভচর যান। বিশেষ করে লোমবার্দি এবং পিয়েডমন্ট অঞ্চলে বন্যা ও ভূমিধসের কারণে জনজীবন ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। এখন পর্যন্ত একজন জার্মান নারীর নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত 22 সেপ্টেম্বর সোমবার তিনি স্পিগনো মনফেরাতো শহরের ভাল্লা নদীতে ভেসে যান। তাকে উদ্ধারে দমকল বাহিনী ড্রোন এবং হেলিকপ্টার ব্যবহার করে ব্যাপক অনুসন্ধান চালাচ্ছে। ইতালির মেদা শহরের একটি পরিবারকে তাদের ডুবে যাওয়া বাড়ি থেকে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করা হয়েছে। অন্যদিকে মিলান শহরের নিগুয়ার্দা জেলার প্রায় 300 স্কুল শিক্ষার্থী বন্যার পানিতে আটকা পড়েছিল। পরে জল স্থল উভয় জায়গায় চলতে সক্ষম এমন বিশেষ গাড়ি ব্যবহার করে তাদেরকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। বন্যা পরিস্থিতি এতটাই ভয়াবহ যে অনেক বাড়িঘর ও গাড়িতে মানুষ আটকা পড়েছেন। কোমো প্রদেশের কাবিয়াতে এলাকায় সেভেসো নদীর পানি উপচে পড়ায় সেখানে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করা হয়েছে। এছাড়া ভূমিধসের কারণে কোমো চিয়াসো রেললাইন বন্ধ হয়ে গেছে। এই প্রাকৃতিক দুর্যোগে স্থানীয় কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং জনগণের নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের হাজার হাজার আদিবাসী মানুষ ও কৃষকেরা রাস্তায় নেমে এসেছেন। তারা গাছের গুঁড়ি আর আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করছেন। এই বিক্ষোভের কারণ সরকার ডিজেলের ওপর থেকে ভর্তুকি বা সরকারি সাহায্য তুলে নিয়েছে। এর ফলে ডিজেলের দাম প্রতি গ্যালনে $180 থেকে বেড়ে $280 হয়ে গেছে। বিক্ষোভকারীরা বলছেন ডিজেলের দাম বাড়লে সবকিছুর দাম বেড়ে যাবে, কারণ ট্রাক বা বাসে পণ্য পরিবহন এবং কৃষিকাজের খরচও বাড়বে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়বে। কোটোপাক্সির আদিবাসী এবং আন্দোলনের সভাপতি রাফায়েল নেগ্রেটের দাবি তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন। আমাদের প্রতিরোধ অব্যাহত রাখতে হবে। আমরা আজ এখানে শান্তিপূর্ণভাবে আছি। আমরা সেনাবাহিনী এবং পুলিশকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই। আমরা সরকারকে গ্রামীণ এবং শহরাঞ্চলের আদিবাসীদের চাহিদা পূরণের জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই। তবে কিছু জায়গায় বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। দেশটির উত্তরের ওটাভালো শহরে বিক্ষোভকারীরা একটি পুলিশ স্টেশনে আগুন ধরিয়ে দেয় এবং বাইরে থাকা গাড়িতে আগুন দেয়। পুলিশ ও সেনাবাহিনী কাঁদানে গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। বিক্ষোভকারী মারিয়া গোয়ামান বলেছেন তারা লড়াই চালিয়ে যাবেন। আমরা শেষ পর্যন্ত লড়াই করব। প্রথমত আমাদের ভূখণ্ডের জন্য, আমাদের জলাভূমির জন্য, আমাদের জলের জন্য, আমাদের খাদ্য ও সার্বভৌমত্বের জন্য এবং জীবনের জন্য। এই কারণেই আমরা লড়াই করি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া 7টি প্রদেশে 60 দিনের জন্য জরুরি অবস্থা জারি করেছেন। এই জরুরি অবস্থার কারণে ওইসব এলাকায় লোকজনের দলবদ্ধ হওয়া নিষিদ্ধ করা হয়েছে। তবে এই নিষেধাজ্ঞার পরও বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ চালিয়ে যাচ্ছেন, যা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ।